ভারত অংশে ভারতের কৃষিকাজ এই পার্টটা কেউ যদি পড়ে নাও তাহলে এখান থেকে সে 5-এর প্রশ্ন একটা 100% কমন পাচ্ছে। বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ, তুমি একবার প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখো না, এখান থেকে একটা 5-এর প্রশ্ন কিন্তু তুমি আগেই জেনে যাবে যদি তুমি এই ক্লাসে পুরো ওয়ান শট ক্লাসটা একবার পড়ে নাও। তুমি নিজেও জানো এখান থেকে একটা 5-এর প্রশ্ন আসছেই আসছে। আর যে জানো না সে ভিডিওটার কথা শুনে নিশ্চয়ই জেনে গেছো। তাহলে চলো শুরু করে দেবো আজকে আমাদের প্রথম ওয়ান শট ক্লাস ভারতের কৃষিকাজ। পুরো ক্লাসটা করো, আশা করব এখান থেকে কোনো ডাউট থাকবে না। প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি যদি সম্পূর্ণ ক্লাসটা একবার করে নাও, এখান থেকে একটা প্রশ্ন কিন্তু তুমি বারে বারে বলছি কমন পাবেই পাবে। তাহলে সেটা যখন জেনেই গেছো যে এখান থেকে একটা প্রশ্ন আসবেই, মানে যেটা পড়াবো আজকে আমি এখান থেকে তুমি একটা পরীক্ষায় পাচ্ছ, তাহলে তুমি কেন সেটা করবে না? বোঝা গেল? তাহলে সহজে আমাদেরকে কম পড়ে বেশি পেতে হবে, তো তাহলে এই ক্লাসটা কিন্তু পুরো সম্পূর্ণ করতে হবে। তো চলো শুরু করে দেবো। আর যারা নতুন এই ভিডিওটা দেখছো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বাটনটা অল করে রেখে দাও। আর ভিডিওটা লাইক করতে কিন্তু একেবারেই ভুলো না। তো চলো শুরু করে দিচ্ছি আমাদের ভারতের কৃষিকাজ। আচ্ছা, ভারতের কৃষিকাজ আমরা জানি ভারত হচ্ছে আমাদের কৃষি প্রধান দেশ। তো ভারতে কৃষিকাজ কেন এত উন্নত? এই কৃষির কি কি এমন বৈশিষ্ট্য রয়েছে যার ফলে ভারতের কৃষিকাজ সব থেকে বেশি উন্নত? তো দেখো কি বৈশিষ্ট্য। প্রথম পয়েন্ট আমাদের যেটা রয়েছে কৃষির কাঠামো এবং উদ্দেশ্য। এর কি একটা কাঠামো রয়েছে, যেটা একটা প্রথম পয়েন্ট দেখো, জীবিকা সত্তা ভিত্তিক। জীবিকা সত্তা ভিত্তিক মানে কি? যেই পরিবারে কোনো ফসল বিক্রি করে না, এদের চাষবাস করার মূল উদ্দেশ্যই হচ্ছে মানে নিজেরা চাষ করব নিজেরা খাবো, এরকম ব্যাপারটা। দেখো এই যে মূলত পরিবারের খাদ্য সংস্থানের উদ্দেশ্যই হচ্ছে চাষ করা, মানে নিজেদের যাতে বাজার থেকে না কিনে আনতে হয়, নিজেরা চাষবাস করব এবং নিজেরা খাবো। এই যে স্ট্র্যাটেজি, এইটা হচ্ছে একটা কৃষির কাঠামো। নেক্সট কি রয়েছে দেখো, ক্ষুদ্রাকার জমিজোত মানে কি? মানে বংশ পরম্পরায় ধরো একটা 1 কাঠা জায়গা তোমার দাদুর ছিল, সেটা তোমার বাবাদের মধ্যে ভাগ হয়েছে। তারপরে কি হবে, সেই জায়গাটা তোমার আবার তোমরা যদি ভাই বোন হয়ে থাকো তাদের মধ্যে ভাগ হবে। তাহলে ওই যে জায়গাটা ধীরে 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 বিভিন্ন ফ্যামিলি মানে বংশ পরম্পরায় কিন্তু ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। মানে বড় ছিল, আস্তে 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 ওটা কিন্তু ভাগ বাটোয়ারা হতে 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 ছোট হয়ে গেছে, তাহলে পরিমাণটাও কমছে। তাহলে এটা কিন্তু একটা বৈশিষ্ট্য যে উত্তরাধিকার সূত্রে ভাগ হয়ে জমি ক্ষুদ্র এবং খণ্ডিত হয়ে পড়ছে, মানে বংশ পরম্পরায় যত জমি জায়গা রয়েছে সারা ভাগ হতে হতে সেটা কিন্তু যেটা এত বড় ছিল সেটা ধীরে 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 ছোট হয়ে যাচ্ছে। এটা একটা বৈশিষ্ট্য। নেক্সট দেখো কি রয়েছে, প্রযুক্তি এবং বৈচিত্র্য। কি প্রযুক্তি মানে উন্নত কিছু প্রযুক্তি রয়েছে, কিছু বৈচিত্র্য রয়েছে। যেমন প্রথম পয়েন্ট হচ্ছে পশু শক্তির খাদ্য, মানে এই লাঙল বা বলদ আগে আমরা বেশি ব্যবহার করতাম, কিন্তু ইদানিং কিন্তু আমাদের আধুনিক যে সমস্ত যন্ত্রপাতি এই অপেক্ষা কিন্তু এইগুলো কিন্তু অত্যন্ত ধীর গতিতে কাজ হয়। নেক্সট কি রয়েছে, রাসায়নিক ব্যবহার। আমরা জানি যে ভারত স্বাধীনতার পরে আমাদের কিন্তু সবুজ বিপ্লব হয়েছিল। এর ফলে কি হয়, এখানে বিভিন্ন রাসায়নিক সার কীটনাশক এগুলো কিন্তু দেওয়ার ফলে আমাদের কৃষি প্রচুর উন্নতি করেছে। এটা একটা কারণ যে দেখো সবুজ বিপ্লবের পর সার এবং কীটনাশকের যথেচ্ছ ব্যবহারে এটা যেমন কৃষির উন্নতি ঘটেছে, তেমন কিন্তু জমির দূষণও বৃদ্ধি পাচ্ছে। এটাও কিন্তু একটা মাথায় রাখতে হবে। নেক্সট দেখো, জলবায়ু এবং জলসেচ আমাদের কিরকম, মানে বৃষ্টিপাত কিরকম, উষ্ণতা কি, জলবায়ুর অ্যাকচুয়াল দরকার আমাদের ভারতে কৃষিটা কেন এত উন্নত? তার প্রধান কারণ হচ্ছে আমাদের মৌসুমি নির্ভর, মানে খারিফ শস্য, মানে যেই শস্যটা কিছু কৃষি রয়েছে যেমন আমরা পড়েছি যে জাইদ শস্য, খারিফ শস্য, রবি শস্য। জাইদ শস্য আমাদের শীতকালে হয়, খারিফ শস্য আমাদের তোমার কি বলবো বর্ষাকালে হয়, এবং রবি শস্য হচ্ছে আমাদের শীতকালে হয়। তো এইখানে যে খারিফ শস্য এটা পুরোপুরি ডিপেন্ড করছে আমাদের মৌসুমি বায়ুর উপর। ভারতের যে মৌসুমি জলবায়ু, এই যে প্রবেশ, তার বর্ষাকালে প্রবেশ যে ঘটে, এই জলবায়ুর উপর কিন্তু ভারতের অধিকাংশ কৃষিকাজ কিন্তু নির্ভর করে। বর্ষার এই খামখেয়ালিপনায় চাষবাস কিন্তু আবার ব্যাহতও হয়, এটা একটা কারণ। নেক্সট, জলসেচের ব্যবস্থা। রবি শস্য মেনলি চাষ হয় আমাদের শীতকালে, মেনলি না, রবি শস্য আমাদের শীতকালে চাষ হয়। এর ফলে এখানে যেমন ধরো বোরো ধান, ঠিক আছে, সরিষা, এই টাইপের জিনিসগুলো মানে যখন চাষবাস করা হয় তার ফলে কি হয়, জল দিতে হয়, কারণ শীতকালে তো বৃষ্টিপাত হয় না। এর ফলে খাল, বিভিন্ন কূপ, এই সমস্ত থেকে জলসেচের ব্যবস্থা কিন্তু করতে হয়। নেক্সট কি রয়েছে, জনসংখ্যা চাপ এবং
পশুপালন। কি পয়েন্ট রয়েছে? বিপুল চাপ, দেশের প্রায় 65% মানুষ কিন্তু জীবিকার জন্য সরাসরি কৃষির উপর নির্ভরশীল, এটা একটা বৈশিষ্ট্য। নেক্সট রয়েছে পশু খাদ্যের অভাব, মানে বিশাল গবাদি পশু যদি থাকেও তার মাত্র 4% জমিতে পশুখাদ্য চাষ হয়, শুধুমাত্র গুজরাট ছাড়া, শুধুমাত্র গুজরাট ছাড়া। তাহলে ভারতে প্রধান প্রধান যে কৃষির বৈশিষ্ট্য, তার এই হচ্ছে আমাদের একটা স্লাইডে সম্পূর্ণটা মানে বলা রয়েছে, এই কারণ, এই বৈশিষ্ট্য রয়েছে। নেক্সট আমরা যাব, এই ভারতের কৃষিকাজকে আমরা মানে ভাগ করি, বিভিন্নভাবে ভাগ করি। একটা হচ্ছে ঋতু অনুযায়ী ভাগ করি, আরেকটা ভাগ করি আমরা ব্যবহার অনুযায়ী। প্রথম যেটা আমি দেখব সেটা হচ্ছে আমাদের ঋতু অনুযায়ী কৃষিজ ফসলের শ্রেণীবিভাগ, যেটা আমি তোমাদেরকে একটু আগেই বলছিলাম। এই যে দেখো, জাইদ শস্য, খারিফ শস্য, রবি শস্য, এই ছকটা তুমি যদি ভালো করে দেখে নাও, এখান থেকে তুমি সহজেই এমসিকিউ কোশ্চেন করতে পারবে, যদি এখান থেকে এমসিকিউ আসে, যদি ভিএসএ কিউ আসে, যদি এখান থেকে ভিএসএ কিউ আসে সেটা করতে পারবে। এবং তাছাড়া এখান থেকে যদি তোমাকে 2 মার্কসের কোশ্চেন দেয়, সেটা হতে পারে ডেফিনেশন মানে সংজ্ঞা, অথবা সেটা ডিফারেন্স মানে পার্থক্য যদি দেয়, খারিফ শস্য রবি শস্যের মধ্যে পার্থক্য, বা খারিফ শস্য জাইদ শস্যের পার্থক্য যদি দেয়, সেটাও কিন্তু তুমি করতে পারবে। তাহলে একটা ছক তুমি কেন দেখবে না? তুমি এখান থেকে জানো যে একটা প্রশ্ন তুমি কমন পাবে, তাহলে তুমি কেন করবে না? পুরো জিনিসটা একটা স্লাইডে করাচ্ছি, মানে তুমি যদি একটা জিনিস ভালো করে দেখে নাও, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন তুমি পাবেই পাবে। নেক্সট প্রথমে দেখো কি বলছে, যে প্রকৃতি মানে জাইদ শস্যটা কখন হয়। ডেফিনেটলি এটা আমি বললাম যে গ্রীষ্মকালে হয়, এটা বর্ষাকালে হয় খারিফ শস্য, আর রবি শস্য হয় আমাদের শীতকালে। ক্লিয়ার? তাহলে এর চাষের সময় কি হবে? তাহলে গ্রীষ্মকালীন যদি এর প্রকৃতি হয়, তাহলে অবভিয়াসলি এটা গ্রীষ্মকালে চাষ হবে, তাই না? এটা কিন্তু আলাদা করে বলার কিছু নেই, এটা গ্রীষ্মকালে চাষ হচ্ছে। খারিফ শস্য চাষ হচ্ছে আমাদের বর্ষাকালে, আর রবি শস্য চাষ হচ্ছে আমাদের শীতকালে। গেল। নেক্সট দেখো, জলের উৎস, মানে আমরা চাষাবাদ করলেই তো হবে না, তাতে জল দেওয়ারও ব্যবস্থা করতে হবে। তাহলে জলটা কি? এখানে আমরা যে জাইদ শস্য যেগুলো চাষ করি, তার এটা তো আমাদের গ্রীষ্মকালে চাষ হচ্ছে, তাহলে জলটা আমি পাবো কোথা থেকে? তার জন্য দেখো, এখানে সামান্য জলসেচ করতে হয় এবং কিছুটা বৃষ্টি, মানে আমরা যদি গ্রীষ্মকালে চাষ করি, তো এখানে আমাদের কিন্তু মোটামুটি ওই কালবৈশাখী এইগুলো হয়, ঠিক আছে, চৈত্র বৈশাখ মাসে যে কালবৈশাখী এগুলো হয়, তো তার ফলে আমরা একটু বৃষ্টিও পাচ্ছি এবং আমাদেরকে নিজেদেরকে জলসেচও করতে হয়। আর খারিফ শস্য এটা তো বাবু বর্ষাকালে হয়, এখানে জলসেচের কোনো প্রয়োজন নেই, একদম মৌসুমী বায়ু, এর একটাই ওষুধ মৌসুমী বায়ু। আর রবি শস্যর ক্ষেত্রে কিন্তু শীতকাল, এখানে তো আমাদের কোনো জলসেচ মানে জলসেচ ছাড়া আর কোনো উপায়ই নেই, ঠিক আছে, এখানে তো বর্ষা নেই, তো এটা তখন আমাদেরকে এটা পুরোপুরি সেচের উপর ডিপেন্ড করে, রবি শস্য পুরোপুরি সেচের উপর ডিপেন্ড করে। নেক্সট দেখো, মৌসুমী বায়ুর নির্ভরতা। তাহলে এখানে যেহেতু কালবৈশাখী বা যখন একটু একটু করে মৌসুমী বায়ু আষাঢ় মাসে ঢুকতে থাকে, তো তখন কি হয়, একটুখানি প্রয়োজন হয়, সেজন্য এখানে লেখা রয়েছে খুব কম, মানে আসে কিন্তু খুব কম, মানে শেষের দিকে বা যখন বীজ আর কি তুলে নিচ্ছে তখন, এই সময়টা। আর খারিফ শস্যের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ নির্ভরশীল, মানে মৌসুমী বায়ুর ওপর ডিপেন্ড করছে ওই ফসলটা কখন হবে, কখন তোলা হবে, পুরো ব্যাপারটা, ঠিক আছে। তো খারিফ শস্যের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ নির্ভরশীল, আর এক্ষেত্রে তো নির্ভরশীল নয়, কারণ এখানে প্রধান জলের উৎসই হচ্ছে জলসেচ, তো এখানে স্বাভাবিকভাবেই আমার কিন্তু কোনোভাবেই নির্ভরশীল নয়, মৌসুমী বায়ুর উপর নির্ভরশীল নয়। আচ্ছা, বীজ বোনার সময়, বোনার সময় মানে বীজ কখন লাগানো হয়, তো কখন লাগানো হয়, মোটামুটি ফেব্রুয়ারি মার্চ। আচ্ছা, এটা লাগানো হয়, খারিফ শস্য লাগানো হয় জুন জুলাই, আর রবি শস্য হয় আমাদের অক্টোবর নভেম্বরে। আচ্ছা, এটা ফসল কাটার সময়, মানে লাগানো হচ্ছে এই সময়, কাটবে কখন, কাটা হবে মে জুন মাস করে। আচ্ছা, খারিফ শস্য কাটা হবে নভেম্বর ডিসেম্বর করে, এবং রবি শস্য হবে আমাদের ফেব্রুয়ারি মার্চ। এবারে এর একটা খুব ভালো জিনিস, সেটা হচ্ছে উদাহরণ। তোমাকে উদাহরণগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। তোমাকে দিতে পারে যে আমন ধান, এটা কি খারিফ শস্য, রবি শস্য, জাইদ শস্য, কিংবা তোমাকে দিতে পারে যে জাইদ শস্যের একটা জাইদ শস্য হলো এখানে ভুট্টা, সত্য না মিথ্যা, বোঝা গেল? এই ধরনের প্রশ্ন কিন্তু দেয়, উদাহরণ তুলে কিন্তু এই ধরনের প্রশ্ন আসে, তাই উদাহরণগুলো ভালো করে মনে রাখবে। যে জাইদ শস্য হচ্ছে আমাদের আউশ ধান, বাদাম, তরমুজ এই টাইপের, খারিফ শস্য হচ্ছে আমন ধান, পাট, ভুট্টা, সয়াবিন, এবং রবি শস্য হচ্ছে আমাদের বোরো ধান, গম, আলু, সরিষা।
তাহলে একটা পেজে আমি পুরো ঋতু অনুযায়ী যে কৃষির শ্রেণীবিভাগ সেটা কিন্তু তোমাদেরকে আমি বলে দিলাম। তাহলে এই প্রশ্ন কিন্তু কেউ ছাড়বে না, পুরোটাই ছাড়বে না। এখান থেকে একটা প্রশ্ন তো তুমি জানছোই, শুধু একটা প্রশ্ন না, এখান থেকে কিন্তু তুমি মানে এমসিকিউ ভিএসএকিউ করতে পারবে। তো তাহলে তুমি কেন করবে না? ক্লাসটা কেমন লাগছে? যারা যারা বহুত দিন থেকে আমাকে বলছিলে যে ম্যাম এই ক্লাসগুলো দিয়ে দিন, ভূগোলের অর্থনৈতিক পাঠটা করিয়ে দিন, তো তোমাদের তো এত মেসেজ পেয়েছি, তো বাধ্য হয়ে তো আজকে ক্লাসটা আমি করাচ্ছি। আমাকে অনেকটাই উৎসাহিত করেছো, খুবই ভালো লাগছে। তো বলো কেমন লাগছে ক্লাসটা, ক্লাসটা পেয়ে তোমরা কতটা এক্সাইটেড সেটাও জানাও, যে আমি এটা পেয়ে বুঝতে পেরেছি, এতটা যে পড়ালাম বুঝতে পারলে কিনা, কেমন লাগছে পুরো ডিটেলস যেমন যেমন করে তোমরা চেয়েছো তেমন তেমন কিন্তু দিয়েছি। তাই আমাকে মোটামুটিভাবে তোমাকে জানাতে হবে যে ক্লাসটা করে তোমাদের কেমন লাগলো। ওকে, তো চলো নেক্সট যাব আমরা। তাহলে ঋতু অনুযায়ী দেখলাম, এবার দেখব ব্যবহার অনুযায়ী কৃষি ফসলের শ্রেণীবিভাগ, মানে এটাকে কিভাবে ব্যবহার করব। দেখো প্রথম আছে আমাদের খাদ্যশস্য, আর হয় বাণিজ্য শস্য, আর হয় আমাদের অন্যান্য হর্টিকালচার। হর্টিকালচারের আরেকটা নাম তোমরা জানবে হয়তো, হর্টিকালচারের আরেকটা নাম হচ্ছে আমাদের উদ্যান কৃষি, বাংলা নাম এটা উদ্যান কৃষি। ঠিক আছে, হর্টিকালচারের বাংলা নাম হচ্ছে উদ্যান কৃষি। তাহলে মোটামুটি আমরা এই ভাগে ভাগ করি। তো দেখো এইখানে আমাদের প্রথম যেটা রয়েছে খাদ্য শস্য। আরে শস্য মানে কি, দানা দানা টাইপের যেগুলো হয়। দেখো দানা জাতীয় কি কি রয়েছে, ধান গম জব, এগুলো দানা দানা টাইপের হয়। আচ্ছা যদি ডাল জাতীয় দেখো তাহলে কিরকম হবে, মুসুর ডাল, বিউলির ডাল, মানে দানা দানা টাইপের, ওটাও দানা দানা টাইপের। আচ্ছা তৈলবীজ যদি তুমি দেখো তাহলে তুমি দেখতে পাবে সরিষা, তিল, এগুলোও কিন্তু আমাদের দানা দানা টাইপেরই হয়। তাহলে শস্য মানেটাই তোমাকে মনে রাখতে হবে, তুমি এইভাবে এই জিনিসটা মনে রাখবে, তুমি এইভাবে এই জিনিসটা মনে রাখবে যে এই শস্য মানেটাই হচ্ছে আমাদের দানা, তুমি এটা মনে রাখবে। ঠিক আছে, সেটা যেই হোক, দানা হোক, ডাল হোক, তৈলবীজ হোক, তুমি দেখতেই তো পাচ্ছ ওগুলোও তো সেই ছোট ছোট টাইপের দানা টাইপেরই হয়, তাই না? তাহলে এটা তোমাকে মনে রাখতে হবে। আচ্ছা বাণিজ্যিক কৃষি তুমি যদি দেখো এখানে দেখতে পাবে যে তন্তুজ ফসল রয়েছে, তন্তুজ ফসল মানে পাট, তুলো, এগুলো। পানীয় ফসল তোমাকে জিজ্ঞাসা করবে যে পানীয় ফসল কি, চা, কফি। ঠিক আছে, এটা মনে রাখতে হবে, সোনালী পানীয় বলা হয় চাকে, মনে রাখবে। বাণিজ্যিক ফসল বা এই বাগিচা ফসল হচ্ছে চা, কফি, রবার, এগুলো। আচ্ছা অন্যান্য যদি তুমি দেখো তাহলে মশলা বা আখ, এইগুলো। তাহলে এগুলো হচ্ছে বাণিজ্যিক শস্য, মানে যেগুলো অর্থকারী ফসল, মানে যেগুলো রপ্তানি করে আমরা মানে আমাদের এগুলো থেকে রপ্তানি করে কিন্তু টাকা পাওয়া যায়, মানে অন্য দেশে রপ্তানি হয়, তো বাণিজ্যিক, এটা বাণিজ্য হয়, সেজন্য এটাকে বাণিজ্যিক শস্য বা অর্থকারী ফসলও কিন্তু বলা হয়। নেক্সট আমাদের যেটা রয়েছে বিভিন্ন হর্টিকালচার। হর্টিকালচার মানে আমাদের উদ্যান কৃষি, মানে এখানে বিভিন্ন ধরনের মানে ফুল, শাকসবজি, তারপরে ধরো ফল, ঠিক আছে, এই ধরনের চাষাবাদ করা হয়। এটা মোটামুটি তুমি দেখতে পাবে যে তিনটে ভাগ, এর একটা রয়েছে ফ্লোরিকালচার, ফ্লোরিকালচার, ঠিক আছে, ফ্লোরিকালচার। আরেকটা হয় তোমাদের পোমাম কালচার, ফ্লোরিকালচার, আচ্ছা এখানে লিখে দিই আমি আগে পুরোটা, পোমাম কালচার। আর হয় ওলেরি কালচার, ঠিক আছে। এখানে কি হয়, এইখানে কি হয়, ফ্লোরিকালচারে হচ্ছে বিভিন্ন ধরনের যে ফুল, ঠিক আছে, বিভিন্ন ফুল, বিভিন্ন তোমাদের পাতাবাহার গাছ, বিভিন্ন দেখবে বাড়িতে অনেক ধরনের কোনো ফুল ফল সেভাবে হয় না, কিন্তু পাতাবাহার, পাতাগুলো খুব সুন্দর লাল, হালকা ডিপ সবুজের উপর সাদা সাদা থাকে, তো এই পাতাবাহার গাছ, এই চাষগুলো হয়। পাতাবাহার, আমি শুধু এটাই লিখে দিলাম, ঠিক আছে। আর পোমাম কালচার এইখানে যেটা হয় সেটা হচ্ছে ফলের, ফল গাছের যে চাষ, ফলের, ঠিক আছে। আর ওলেরি কালচার এটা হচ্ছে আমাদের বিভিন্ন বিভিন্ন শাকসবজি, বিভিন্ন শাকসবজি। ওকে, বোঝা গেল? তাহলে এটা মোটামুটি এই উদ্যান কৃষি মোটামুটি এইরকম বিভিন্ন, অর্থাৎ ফুল ফল আর এবং শাকসবজি, এইটা হচ্ছে আমাদের এই অন্যান্য হর্টিকালচার। ওকে, এই গেল আমাদের, তাহলে ব্যবহার অনুযায়ী কমপ্লিট হয়ে গেল, ঋতু অনুযায়ী কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা আসল জায়গায় ঢুকবো যে আমাদের ভারতে মেন মেন যে চাষগুলো হয়, যেমন ধান, গম, চা, কফি, কার্পাস এবং আখ, আর রয়েছে মিলেট।
তো এই শস্যগুলো মানে কেন ভারতে এত বেশি উন্নত, সেখানে কি পরিবেশ, মানে ভারতে কি কি প্রাকৃতিক পরিবেশ, কি কি অর্থনৈতিক পরিবেশ রয়েছে যার ফলে এইখানে এগুলো এত বেশি গুরুত্বপূর্ণ, এবার আমরা সেই জায়গাটাতে যাব। তো প্রথমেই আমি যেটা দেখব সেটা হচ্ছে আমাদের ধান চাষের আমাদের কি বলছে, ধান চাষের অনুকূল পরিবেশ, অনুকূল ভৌগোলিক পরিবেশ। তো প্রথম আমাদের যেটা দেখব সেটা হচ্ছে আমাদের প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশকে আমরা মোটামুটি 4টে ভাগে দেখিয়েছি। তো এক হচ্ছে আমাদের উষ্ণতা, খুব ভালো জায়গা উষ্ণতা। দেখো এইখানে উষ্ণতা মোটামুটি বার্ষিক কিন্তু 20 থেকে 30 সেন্টিগ্রেড কিন্তু সেলসিয়াস কিন্তু আমাদের লাগছে, ঠিক আছে, 20 থেকে 30। যখন বীজ রোপণ করা হবে তখন দরকার 17 থেকে 20। আর যখন ওই চারা গাছটা যখন রোপণ করা হয়ে গেল, লাগানো হয়ে গেল, এরপরে তো আস্তে আস্তে বাড়বে, সেটার জন্য আমাদের মোটামুটি 23 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস দরকার। এবং যখন ওটা পেকে যাবে, পাকার পরে কিন্তু আমাদের 27 থেকে, মানে পাকার সময় কিন্তু 27 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস কিন্তু আমাদের উষ্ণতা প্রয়োজন। নেক্সট আমাদের রয়েছে বৃষ্টিপাত। এই ধান চাষের জন্য বার্ষিক গড়ে কিন্তু 150 থেকে 200 সেমি কিন্তু বৃষ্টিপাত প্রয়োজন। আর যদি এত সেমি বৃষ্টিপাত না হয় সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে জলসেচের ব্যবস্থা করতে হবে। ওকে, নেক্সট আমাদের কি রয়েছে, নেক্সট রয়েছে আমাদের ভূপ্রকৃতি, মানে কেমন ভূপ্রকৃতি, কেমন মাটির দরকার। এটা মূলত আমাদের সমতল ভূমির দরকার, ঠিক আছে, প্লাবন সমভূমি অথবা নিম্নবদ্বীপ বা দোআব অঞ্চল, এই জায়গাগুলোতে কিন্তু ধান চাষ ভালো হয়। এবার দেখো মৃত্তিকা, কি মাটির দরকার। অবভিয়াসলি এখানে কিন্তু উর্বর পলি মাটির প্রয়োজন। এছাড়াও দোআঁশ মাটি, এঁটেল মাটি, বেলে মাটি এগুলোতেও হয়, কিন্তু সেখানে জল ধারণ, মানে সেই মাটির যেন মাঝারি জল ধারণ ক্ষমতা যেন আর কি মাঝারি টাইপের হয়, ঠিক আছে, তবে সেই মাটিতেও কিন্তু ধান চাষ হয়। ওকে, নেক্সট দেখো এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। তাহলে এগুলো গেল আমাদের প্রাকৃতিক পরিবেশ। অর্থনৈতিক পরিবেশের জন্য প্রথম পয়েন্ট রয়েছে শ্রমিক। এখানে বীজ এবং চারা রোপণ, সেচ এবং পরিচর্যার জন্য প্রচুর শ্রমিকের প্রয়োজন। ওকে, নেক্সট হচ্ছে পরিবহন, সার, বীজ, কীটনাশক এই সব দিতে হয়। একটা চাষাবাদ করতে গেলে তো এই সমস্ত লাগবেই। তো তার জন্য কি হয়, পরিবহন যদি যোগাযোগ ব্যবস্থা, মানে উন্নত যদি যোগাযোগ ব্যবস্থা থাকে তাহলে সহজেই আমাদের এখানে সার, কীটনাশক এগুলো দেওয়া যাবে। তাহলে পরিবহনের একটা উন্নত প্রয়োজন। আচ্ছা, বিভিন্ন সার, বীজ এবং যন্ত্রপাতি, উন্নত বীজ, সার, কীটনাশক, আধুনিক যে সমস্ত যন্ত্রপাতি রয়েছে এগুলোর দ্বারা কিন্তু আমাদের মানে দ্রুত উৎপাদন বৃদ্ধিরটা অনেকটা বেড়েছে, উন্নত হয়েছে। নেক্সট আমাদের কি রয়েছে, চাহিদা এবং বাজার। বাজারে চাহিদা বেশি থাকলেও ধান চাষের প্রসার ঘটে। মানে তুমি জানো যে তোমার ঘরে কিন্তু চালের প্রয়োজন, চাল না হলে তুমি ভাত খেতে পারবে না। তাহলে অবশ্যই কিন্তু আমাদেরকে ধান চাষ করতে হবে বা ধান চাষকে আরো উন্নত করতে হবে। এখন এই ধান চাষের পরিমাণ অনেক কমে যাওয়ার জন্য কিন্তু আমাদের চালের দাম দিনের দিন বাড়ছে। বোঝা গেল, বাড়ছে, মানে কেউ চাষাবাদ করতে চাইছে না, এজন্য বাড়ছে। তাহলে এটা হচ্ছে আমার ধান চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ। বোঝা গেল। তুমি যদি এইটাকে একদম এই পয়েন্ট দিয়ে লিখবে, শুধুমাত্র এরকম ছক করে লিখবে না, পরীক্ষার সময় তুমি এইভাবেই লিখবে, প্রাকৃতিক পরিবেশ দিয়ে নিচে নিচে এই পয়েন্টগুলো করে লিখবে, তুমি 5-এর 5 পাবেই পাবে। এগুলো ডিসক্রাইব করে দিবে সুন্দর করে, ঠিক আছে, তুমি 5-এর 5 পাবেই পাবে। তাহলে এখনই শর্ট করে একটা তুমি চট করে ইয়ে করে নাও, খাতা বের করে নাও, পেন নিয়ে নাও এবং এই স্লাইডে যেই জিনিসটা লেখা রয়েছে এটা লিখে নাও। তুমি এইখান থেকে কিন্তু কমন পাচ্ছই, বারবার বলছি 5 নাম্বার এখান থেকে পাচ্ছই পাচ্ছ। ওকে, তাহলে অবশ্যই কিন্তু এগুলো লিখে নাও। এরপরে দেখবো আমি গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ। একই জিনিস, একই পয়েন্ট রয়েছে। দেখো প্রাকৃতিক পরিবেশ, এবারে শুধুমাত্র উষ্ণতার, এবার বৃষ্টিপাত এগুলো যে মানে যেই চাষ অনুযায়ী যতটা পর্যাপ্ত সেই পরিমাণে দেওয়া হবে। দেখো বার্ষিক কত, 14 থেকে 20। আচ্ছা, অঙ্কুরোদ্গম বা মানে যখন বীজটা অঙ্কুর অবস্থায় থাকবে বা যখন চারা বৃদ্ধি হবে তখন দরকার 14 থেকে 15 শীতল আর্দ্র অবস্থা, এবং যখন পেকে যাবে তখন আমাদের মোটামুটি 20-র বেশি বা 20 এইরকম আর কি উষ্ণতার প্রয়োজন, ঠিক আছে। নেক্সট দেখো বৃষ্টিপাত। বৃষ্টিপাত মোটামুটি আমাদের 50 থেকে 100 সেন্টিমিটার বৃষ্টিপাত প্রয়োজন, যদি না হয় তাহলে জলসেচের ব্যবস্থা করতে হবে। আর যদি অতিরিক্ত হয় বৃষ্টি তাহলে কিন্তু গম চাষের পক্ষে সেটা ক্ষতিকারক, ওই যে ক্ষতিকারক। ওকে, নেক্সট কি রয়েছে, তুষার মুক্ত অবস্থা, মানে তুষার পড়লে হবে না, সেই এলাকায় হবে না, ঠিক আছে,
মোটামুটি 110টি তুষারমুক্ত দিনের দরকার। যদি তুষারপাত ঘটে তাহলে কিন্তু আমাদের গম চাষে বিঘ্ন ঘটবে বা গম চাষের ক্ষতি হবে। ওকে, নেক্সট রয়েছে কি মৃত্তিকা। এখানে মোটামুটি অম্ল বা লবণযুক্ত যে চুনযুক্ত উর্বর দোআঁশ মাটি, হালকা এঁটেল মাটি কিন্তু এই গম চাষের জন্য উপযোগী। তাহলে এই হচ্ছে আমাদের প্রাকৃতিক পরিবেশ। এরপর দেখো অর্থনৈতিক পরিবেশ, একই পয়েন্ট রয়েছে, শুধু ডেফিনেশনগুলো হালকা হালকা করে চেঞ্জ করবে, আর কিচ্ছু না। তুমি একটা ভালো করে মুখস্থ করো, বাকিগুলো শুধু দেখো কি রয়েছে, তুমি দেখতে পাবে নিজে নিজেই, তুমি বুঝতে পারবে যে কোনটা কোনটা আমাকে কোন চাষের জন্য লিখতে হবে, মানে কোনটা কোনটা দরকার সেই চাষের জন্য। বুঝতে পেরেছো? দেখো, শ্রমিক কি বীজ বপন, জমি পরিষ্কার, সার কীটনাশক প্রয়োগ এই সমস্ত করার জন্য কিন্তু আমাদের এই যে কাটা মাড়াই এই সমস্ত করার জন্য আমাদের শ্রমিকের দরকার। একদম সিম্পল ভাষায় লেখা রয়েছে। একটা লাস্ট বেঞ্চের স্টুডেন্টও এটা মুখস্থ করতে পারবে, একটা ফার্স্ট বেঞ্চের স্টুডেন্টও এটা মুখস্থ করতে পারবে। বুঝতে পারছো? তাই খাতা বের করে লিখে নাও। আর যারা আমার কাছে পড়েছো বা অন্বেষণ ব্যাচে রয়েছে তাদের কোনো লেখার দরকার নেই, তোমরা জাস্ট ওয়ান শট ক্লাসটা মজা নাও, ঠিক আছে? একদম মজা করে দেখো, কারণ তোমাদের এগুলো সমস্ত করানো হয়ে গেছে, সমস্ত নোটস দেওয়া হয়ে গেছে, তোমাদের কোনো টেনশন নেই। যেটা পড়িয়েছি যা পড়িয়েছি একদম ওইখান থেকেই তুমি পেয়ে যাবে। ওকে, যেগুলো ইম্পর্টেন্ট বলে দিয়েছি, যে কোন কোন জায়গাগুলো পড়তে হবে স্পেসিফিক করে, সমস্ত আমি ডেফিনেশন কিন্তু তোমাদেরকে দিয়ে দিয়েছি। যারা মানে অন্বেষণ ব্যাচে ভূগোল কোর্সে রয়েছে তাদেরকে কিন্তু দিয়ে দিয়েছি। আর যারা যেখানেই পড়ো না কেন এখন ওয়ান শট দেখে রিভিশন করছো, তোমাদেরকেও বলছি যে যে জায়গাগুলো বলছি সেগুলো কিন্তু ভালো করে লিখে নাও। ওকে, চলো নেক্সট হচ্ছে আমাদের পরিবহন। সার, বীজ, কীটনাশক, যন্ত্রপাতি পরিবহন এবং উৎপাদিত গম পাঠানোর জন্য কিন্তু উন্নত যোগাযোগ ব্যবস্থার প্রয়োজন। এরপর দেখো মূলধন, মূলধন মানে টাকা পয়সা। কি বলছে? সেচ, সার, এই কীটনাশক, উচ্চ ফলনশীল বীজ এগুলোর জন্য কি আমাদেরকে শ্রমিকের প্রয়োজন। আর শ্রমিক কি আমাদের ঘরে এসে বিনা পয়সায় খেটে যাবে? নিশ্চয়ই না। সে খাটতে এসে কিসের জন্য? দুটো টাকার জন্য। তাহলে আমাদেরকে মূলধন জোগাড়, পর্যাপ্ত পরিমাণে মূলধন দিতে হবে, তবেই সেই শ্রমিক এসে আমার ঘরে এসে আমার চাষাবাদ দেখবে। বোঝা গেল? তাহলে মূলধনের প্রয়োজন। এবং চাহিদা বা বাজার, যদি সেই জিনিসের চাহিদা না বাড়ে তাহলে সেটা ধীরে 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 বন্ধ হয়ে যাবে। তাহলে ভারতের দ্বিতীয় প্রধান খাদ্যশস্য হওয়ার জন্য কিন্তু গম চাষের চাহিদা অত্যন্ত বেশি। তোমরা জানো রাত্রে আমরা সবাই রুটি খাই, বেশিরভাগ ফ্যামিলির লোক রুটি খায়। তো রুটিটা কোথা থেকে আসছে? এই গম থেকে। তাহলে দিনের দিনের চাহিদা কিন্তু বাড়ছে, ভারতে কিন্তু দ্বিতীয় প্রধান খাদ্যশস্য। তো সেই জায়গা থেকে কিন্তু আমাদেরকে মানে এই চাহিদা এবং তার বাজারের মূল্য কিন্তু ধীরে ধীরে বাড়ছে। তাহলে এই গেল আমাদের গম চাষ। নেক্সট আমরা যেটা দেখবো সেটা ইক্ষু মানে আখ চাষ। আখ চাষ, আখ চাষের জন্য কি দরকার? প্রাকৃতিক পরিবেশে দেখো প্রথম উষ্ণতা, বার্ষিক কত উষ্ণতা? মোটামুটি 20 থেকে 27 এই রকম উষ্ণতার আমার প্রয়োজন। এবারে যদি উষ্ণতা যদি 20-র নিচে নেমে যায় তাহলে সেই উষ্ণতা কিন্তু আমাদের ভালো ফলন হবে না। আবার যদি বেশি হয়ে যায় তাহলেও কিন্তু সেটাতেও আমাদের কিন্তু ক্ষতিকারক। নেক্সট রয়েছে বৃষ্টিপাত। মোটামুটি 100 থেকে আমাদের 150 সেমি বৃষ্টিপাতের কিন্তু প্রয়োজন। কম বৃষ্টি হলে সেচের প্রয়োজন, মানে জল দিতে হবে, জলসেচ করতে হবে, বিভিন্ন খাল, নলকূপ, হ্যাঁ কূপ এই সমস্ত খনন করে আমাদের জলসেচের ব্যবস্থা করতে হবে। আর যদি অতিবৃষ্টি হয় তাহলে কিন্তু আখ কম মিষ্টি হবে, আখের যে মিষ্টতা সেটা কিন্তু কমে যাবে। কেন? কারণ অতিবৃষ্টিতে সেটা জলসা হয়ে যাবে। তুমি দেখবে যে কোনো ফলই যদি অতিবৃষ্টি হয় সেটা কিন্তু জলসা হয়ে যায়, তার মিষ্টিটা কিন্তু কমে যায়। পর্যাপ্ত পরিমাণে যদি বৃষ্টি হয় তাহলে সেই ফলটা মিষ্টি হয় খুব, সেরকম আখও কিন্তু এর ব্যতিক্রম নয়। তো যদি অতিবৃষ্টি হয় তাহলে সেই আখের যে মিষ্টিটা ওটা কিন্তু কমে যাবে। নেক্সট দেখো ভূ প্রকৃতি। অল্প ঢালযুক্ত প্রায় সমতল ভূমির দরকার। যদি জল জমে থাকে তাহলে কিন্তু সেটা অনুপযুক্ত মানে ক্ষতিকারক। ওকে, নেক্সট কি বলছে? মৃত্তিকা। কি ধরনের মৃত্তিকা দরকার? আমাদের চুনযুক্ত মানে সামান্য লবণাক্ত দোআঁশ মাটি, দোআঁশ মাটি, কৃষ্ণ মৃত্তিকা, এছাড়া নাইট্রোজেন ও রাসায়নিক সারের প্রয়োগে কিন্তু ফলন মানে এই ফলনটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। নেক্সট আমরা যেটা দেখব তুহিন এবং কুয়াশা। কুয়াশা এবং মানে তুহিন মানে তুষারপাত যেটা হয়, এটা কিন্তু আমাদের উষ্ণ অঞ্চলে উপযোগী। আর শীতের আগেই কিন্তু ফসল তোলা হয়ে যায়। ওকে, নেক্সট কি বলছে? শ্রমিক। অর্থনৈতিক পরিবেশে কি শ্রমিক?
জমির পরিচর্যা, রেটুন ব্যবস্থা। এই রেটুন ব্যবস্থায় এটা ভালো করে দেখবে, রেটুন ব্যবস্থা আমাদের কোন চাষের জন্য উপযোগী, এটা শুধুমাত্র আখ চাষ। রেটুন প্রথা, ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু দেয় আমাদের ছোট প্রশ্নের ক্ষেত্রে, মানে এমসিকিউ বিএসসিকিউ এর ক্ষেত্রে। তো রেটুন প্রথাটা মনে রাখবে। ফসল কাটা, এগুলোর জন্য কিন্তু আমাদের দক্ষ শ্রমিকের প্রয়োজন হয়। এবং পরিবহন কি, দ্রুত আখ ফলগত এই আখ থেকে আমাদের চিনি তৈরি হচ্ছে, তাহলে এগুলো চিনির কলে পৌঁছতে হবে, এর জন্য উন্নত পরিবহন প্রয়োজন, মানে যোগাযোগ ব্যবস্থা উন্নত দরকার। যদি যোগাযোগ ব্যবস্থা উন্নত না হয় তাহলে এগুলো এত দ্রুত ফলন হবে না, অসুবিধে হবে, ঠিক আছে। কারণ কাটার পর আখের শর্করা পরিমাণ কমতে থাকে। যদি আমাদের যে আখ থেকে তো আমাদের চিনিটা তৈরি হচ্ছে, তো যদি তুমি কেটে বহুদিন রেখে দাও, পরিবহন ব্যবস্থা যদি উন্নত না থাকে, যেটা যে সময় কাটার, তোমাকে সেই সময়ে সেটা ফলটা কেটে নিতে হবে, ঠিক আছে। তো তুমি কেটে তুমি রেখে দিলে, স্টোর রুমে তুমি রেখে দিলে, কিন্তু তোমার পরিবহন ব্যবস্থা যদি না উন্নত থাকে, তাহলে তুমি ওটাকে পাঠাতে পারছো না, আর না পাঠালে কি হবে, শর্করা কমতে থাকবে, মানে মিষ্টি কমতে থাকবে। ওকে, তাহলে এই গেল আমাদের ইক্ষু। নেক্সট আমরা যেটা দেখবো, কার্পাস বা তুলা চাষ। তুলা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ। তো দেখো, প্রথম পয়েন্ট আমাদের প্রাকৃতিক পরিবেশের উষ্ণতা কত ডিগ্রি, 20 থেকে 27 ডিগ্রি প্রয়োজন। যদি মোটামুটি 35 ডিগ্রিও হয়ে যায় তাহলে সেটা সহনীয়, মানে সহ্য করা যাবে। আর যদি এর থেকেও বেশি হয়ে যায় তাহলে কিন্তু গুটি ও বীজ, মানে ওই কার্পাসের যে গুটি বা বীজ যেটা হয় সেটা কিন্তু ঝরে যাবে। এজন্য তো একে তন্তু জাতীয় ফসল বলা হয় না, তন্তু জাতীয় ফসল বলা হয়। আচ্ছা, বৃষ্টিপাত এখানে 50 থেকে 100 সেমি বৃষ্টিপাতের প্রয়োজন, 50 থেকে 100 সেমি বৃষ্টিপাতের প্রয়োজন। কম বৃষ্টিপাত যদি হয় তাহলে তোমাকে জলসেচ করতে হবে। আর যদি গুটি কাটার সময় শুষ্ক এবং রৌদ্রোজ্জ্বল আবহাওয়া না হয় তাহলে কিন্তু ক্ষতি, মানে এই সময় আমাদের শুষ্ক এবং রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার দরকার। কখন, যখন এটা কাটা হবে, গুটি যখন কাটা হবে, কার্পাসের গুটি যখন কাটা হবে, তখন আমাদের শুষ্ক পরিবেশ, আবহাওয়া যেন রৌদ্রোজ্জ্বল হয়, এইরকম পরিবেশ উপযোগী। নেক্সট কি রয়েছে দেখো, ভূপ্রকৃতি। অল্প ঢালযুক্ত জমি, যেখানে জল দাঁড়াতে পারবে না, জল যদি দাঁড়িয়ে যায় তাহলে সেটা কিন্তু অনুপযুক্ত, তাহলে এই পরিবেশ দরকার। আচ্ছা, মৃত্তিকা কি, চুন এবং লবণযুক্ত দোআঁশ মাটি, কৃষ্ণ মৃত্তিকা, রেগুর মাটি, চার্নোজম, পলি মাটি, এগুলো কিন্তু আমাদের এই কার্পাস বা তুলা চাষের জন্য কিন্তু উপযোগী। নেক্সট কি রয়েছে, তুহিন মুক্ত, মানে তুষারপাত হবে না। আমাদের মোটামুটি 365 দিনের মধ্যে 200 দিন দরকার তুহিন মুক্ত, 200টা দিন দরকার তুহিন মুক্ত, তবেই হবে কার্পাস বা তুলা চাষ। এজন্য তুলার এত দাম, এজন্য এত দাম। আচ্ছা দেখো, নেক্সট কি রয়েছে, আমাদের অর্থনৈতিক পরিবেশ। শ্রমিক, জমি তৈরি হয়, জমিকে ক্লিয়ার করে দিতে হবে, এরপর কি হবে, বীজ বপন করা হবে, তারপর কি হবে, বিভিন্ন বীজ হওয়ার পরে ছোট 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 আগাছা জন্মাবে, সেগুলোকে পরিষ্কার করতে হবে, এরপর কি হবে, সেচ করতে হবে, সেচ করা মানে কি, জল দিতে হবে। আচ্ছা, বিভিন্ন সার কীটনাশক এগুলো প্রয়োগ করতে হবে। গাছ বড় হয়ে গেল, বড় হয়ে যাওয়ার পরে কি করতে হবে, তার গুটিগুলোকে তুলতে হবে এবং আঁশ ছাড়ানো হবে। এই জন্য আমাদের কিসের দরকার, প্রচুর শ্রমিকের দরকার। শুধু শ্রমিক হলে চলবে না, দক্ষ শ্রমিকের দরকার, মানে যারা এই কাজগুলো করে, মানে যারা এই কফি বলছি, কার্পাস বা তুলা চাষ করে, তাদের মানে এরকম জানে, এইরকম দক্ষ শ্রমিকের কিন্তু প্রয়োজন। তাহলে এই প্রসেস রয়েছে, তাহলে এটা কি তোমার মনে থাকবে না? তুমি বলো তো, এই সহজ সহজ জিনিসগুলো তোমার মনে থাকবে না? কেন তুমি বই দেখে ঘাবড়ে যাচ্ছ? বই দেখে ঘাবড়ে যাওয়ার দরকার নেই, একটা ক্লাস করো, সম্পূর্ণ 5 নাম্বার তুমি এখান থেকে পাবে। বুঝতে পারছো? একটা ক্লাস করো, শুধু এই ক্লাসটা করো, একটা ওয়ান শট ক্লাসে পুরোটা আমি বুঝিয়ে দেবো। নেক্সট দেখো কি রয়েছে, কীটনাশক এবং সার। রোগ পোকার আক্রমণ, বিভিন্ন আমাদের রোগ মানে পোকার আক্রমণ করে, তো সেটা রোধ করার জন্য বিভিন্ন কীটনাশক সার এগুলো প্রয়োগ করতে হয়, এর ফলে ফলন বৃদ্ধি হয় এবং কীটনাশক সার প্রয়োগ করতে হয়, এর ফলে ফলন বৃদ্ধি হয়। আচ্ছা, পরিবহন, কার্পাস চাষের ক্ষেত্রেও সেম, বিভিন্ন বস্ত্র শিল্প কেন্দ্রে পাঠাতে হয়। এই যে আমাদের জামা কাপড়, এগুলো তো সমস্ত তুলো থেকে তৈরি হচ্ছে, তাহলে বিভিন্ন যেখানে এই সমস্ত বস্ত্র শিল্প কেন্দ্র, সেখানে পাঠাতে হয়। এর ফলে কি হচ্ছে, প্রচুর পরিমাণে রপ্তানি হচ্ছে, তার জন্য মানে পরিবহন ব্যবস্থা, মানে যোগাযোগ ব্যবস্থা কিন্তু উন্নত দরকার, যেমন উন্নত রেল, সড়ক, এই রকম উন্নত যোগাযোগ ব্যবস্থার দরকার। নেক্সট, মূলধন। মূলধন মানে কি, মানি, ঠিক আছে। সার, কীটনাশক, শ্রমিক, মজুরি, পরিবহন, এই সমস্ত ব্যবহার, মানে এই সমস্ত দেওয়ার জন্য আমাদের মূলধনের প্রয়োজন। বলো, এটা কি তোমার মনে থাকবে না? হ্যাঁ, এটা কি মনে থাকবে না? এই পয়েন্টগুলো তো বেশিরভাগটাতেই কমন আছে,
সবেতেই রয়েছে। সব চাষের জন্যই আমাদের শ্রমিকের দরকার হয়, সব চাষের জন্যই আমাদের মূলধনের দরকার হয়, সব চাষের জন্যই আমাদের কীটনাশক সার এগুলোর দরকার হয়, সব চাষের জন্যই আমাদের পরিবহন উন্নত দরকার। বাজার বা চাহিদায় সেই জিনিসটা উন্নত যদি না থাকে তাহলে আমাদের এটা মানে কি বলবো, এই চাষটা হবে না। তো সেটাও দরকার, সব কিছুই দরকার। বোঝা গেল? নেক্সট আমরা দেখব চা চাষ। চা চাষের জন্য অনুকূল ভৌগোলিক পরিবেশ। তো দেখো, প্রাকৃতিক পরিবেশ সেম জিনিস, উষ্ণতা, এটা মোটামুটি ক্রান্তীয় এবং উপক্রান্তীয় অঞ্চলে কিন্তু হয়। আচ্ছা, এখানে মোটামুটি আমাদের 15 থেকে 25 আমাদের উষ্ণতা প্রয়োজন এবং রৌদ্রোজ্জ্বল আবহাওয়া কিন্তু উপযোগী। তুমি দেখবে আমাদের আসাম চা চাষ হয়, দার্জিলিং, ডুয়ার্স, এই সমস্ত জায়গায় কিন্তু আমাদের চা হয়। তো এইগুলো ক্রান্তীয় এবং উপক্রান্তীয় জলবায়ু, মানে এখানে খুব একটা বেশিরভাগ সময়ই এখানে ঠান্ডা থাকে, খুব একটা গরমকাল থাকে না। তো মোটামুটি তুমি ওইখানে টেম্পারেচার 15 থেকে 25 থাকে। আমাদের এইখানে কি হয়, প্রচুর বেড়ে যায়, তাই না? প্রচুর, মানে 30-40-এর উপর উঠে যায়। এইরকম হলে হবে না, মানে এত বেশি উষ্ণতায় চা চাষ হবে না। আচ্ছা, বার্ষিক বৃষ্টিপাত উত্তরবঙ্গে কি হয়, আমাদের প্রচুর বৃষ্টিপাত হয়, তাই না? তাহলে 200 থেকে 250 আমাদের নিয়মিত বৃষ্টিপাতের কিন্তু প্রয়োজন। নেক্সট, ভূপ্রকৃতি কি, জল নিকাশি যুক্ত ঢালু জমি। একদম চা বাগানগুলো দেখবে এই রকম হয়, একদম ঢালু, মানে একটু আধটু ঢালু নয়, পুরোটাই এইরকম ঢালু। তাহলে ঢালু জমি দরকার হয়। আচ্ছা, পাহাড়ি অঞ্চলের ঢালে কিন্তু চা চাষ ভালো হয়। নেক্সট দেখো, মৃত্তিকা, হালকা দোআঁশ মাটি, আচ্ছা জৈব পদার্থযুক্ত সামান্য অম্ল মাটির প্রয়োজন হয় এবং ধাপ কেটে চাষ করা হয়। তুমি দেখতে পাবে, তুমি যদি ইন্টারনেটে সার্চ করো তাহলেও দেখতে পাবে যে এই টাইপের যে ধাপ কেটে চাষ করা, কিন্তু এটা চা চাষে হয়। নেক্সট দেখো, ছায়া প্রদানকারী বৃক্ষ। এই চা তো ছোট ছোট মানে টাইপের হয়, চা গাছে প্রচুর পরিমাণে যাতে রোদ না লাগে তার জন্য মাঝে মাঝে সূর্য থেকে তো প্রচুর তাপ আসে, তো সেই ক্ষেত্রে রক্ষা করার জন্য যাতে প্রচুর ক্ষতি না হয়ে যায়, বড় বড় গাছ লাগানো হয় যাতে ছায়া প্রদান করে। এই যে চা গাছকে অতিরিক্ত সূর্যের তাপ থেকে রক্ষা করতে যাওয়ার জন্য বিভিন্ন বড় বড় গাছ লাগানো হয়, যেমন চাম গাছ, করই, শিরিষ, আলবিজিয়া মানে আলকুইয়া, এই সমস্ত গাছ কিন্তু লাগানো হয়। নেক্সট দেখো, এবার অর্থনৈতিক পরিবেশ। শ্রমিক, এই বাগিচা পরিচর্যা করতে হবে, পাতা তুলতে হবে, কারখানায় পাঠাতে হবে, এই সমস্ত প্রক্রিয়ার জন্য আমাদের প্রচুর শ্রমিকের দরকার। এখানে কিন্তু মেয়েরাও কাজ করে, দেখবে এই এমন একটা কাজ রয়েছে, এখানে কিন্তু মেয়েরাও কাজ করে। আচ্ছা, নেক্সট কি রয়েছে, পরিবহন। টাটকা পাতা দ্রুত কারখানায় পৌঁছানো এবং উৎপাদিত চা বাজার বন্দরে পাঠাতে গেলে আমাদের উন্নত পরিবহন ব্যবস্থা, সেটা রেল এবং সড়ক দুদিক থেকে হতে হবে, একদম যোগাযোগ ব্যবস্থা একদম উন্নত হতে হবে। ঠিক আছে। নেক্সট কি, মূলধন। এই বাগিচা পরিচর্যা, সার প্রয়োগ, শ্রমিক মজুরি, পরিবহন, এগুলোর জন্য আমাদের প্রচুর মূলধনের প্রয়োজন হয়। তাহলে এই গেল আমাদের চা চাষের অনুকূল পরিবেশ। নেক্সট পড়বো আমাদের কফি। কফি কি বলছে, কফি চাষের জন্য কিন্তু আমাদের প্রাকৃতিক পরিবেশে কি, উষ্ণতা। উষ্ণতা দেখো 15 থেকে 30 আমাদের উষ্ণতা প্রয়োজন। উচ্চভূমি যদি হয় তাহলে আমাদের 14 থেকে 26 দরকার, 14 থেকে 26 দরকার। আর যদি নিম্নভূমি হয় তাহলে আমাদের 20 থেকে 30 উষ্ণতা কিন্তু দরকার। আচ্ছা, যদি বৃষ্টিপাতের দিকে লক্ষ্য করো তাহলে বৃষ্টিপাত 100 থেকে 250, মানে নিম্ন কত 100 আর বেশি হলে পুরো 250, এত বৃষ্টি হতে হবে যদি নিয়মিত বৃষ্টিপাত প্রয়োজন। ঝড় এবং তুষারপাত কিন্তু এই কফি চাষের জন্য ক্ষতিকার। আচ্ছা, ভূপ্রকৃতি, জল নিকাশি যুক্ত, একই চা চাষেও যেরকম একদম জল নিকাশি যুক্ত একদম ঢালু জমি দরকার, কফি চাষের ক্ষেত্রেও সেম ঢালু জমি, গাছের গোড়ায় যাতে জল না দাঁড়ায় সেটারও কিন্তু ব্যবস্থা দেখতে হবে। নেক্সট, মৃত্তিকা, মৃদু অম্ল, পটাশ, হিউমাস, এই ধরনের হিউমাস সমৃদ্ধ মাটি, লাল দোআঁশ মাটি, লাভাজাত, এই মাটিগুলো কিন্তু আমাদের কার্পাস চাষ উপযোগী। নেক্সট, ছায়া প্রদানকারী বৃক্ষ, একইভাবেই চা গাছের জন্য যেরকম সূর্যের তাপ থেকে রক্ষা করার জন্য মাঝে মাঝে বড় বড় গাছ লাগানো হয়, কফির ক্ষেত্রেও সেম অতিরিক্ত সূর্যের তাপ থেকে রক্ষা করতে চামর, একই গাছ কিন্তু লাগানো হয়। তাহলে একটা যদি তুমি চা চাষটা বা কফিটা ভালো করে পড়ে নাও, সুন্দর হয়ে যাবে একদম এটা লেখা। বুঝতে পারছো? একই রকম, শুধু উষ্ণতা বৃষ্টিপাত এগুলো একটু দেখে নিলেই হবে। নেক্সট দেখো, অর্থনৈতিক পরিবেশ। শ্রমিক, বাগিচা তৈরি হবে, চারা রোপণ, রক্ষণাবেক্ষণ, ফল সংগ্রহ, কফি প্রক্রিয়াকরণ, প্রচুর শ্রমিকের দরকার। নেক্সট কি, পরিবহন। সার, অন্যান্য উপকরণ সরবরাহ, ফল কারখানায় নিয়ে যাওয়া, প্রস্তুত করা, এগুলোর জন্য কিন্তু আমাদের উন্নত পরিবহন, রেল এবং সড়ক, উন্নত পরিবহন ব্যবস্থার প্রয়োজন। নেক্সট, মূলধন। তাহলে এই যে বাগিচা পরিচর্যা, সার প্রয়োগ, বিভিন্ন রক্ষণাবেক্ষণ, ফল সংগ্রহ, কফির প্রক্রিয়াকরণ, এর জন্য কিন্তু আমাদের
প্রচুর খরচ হয়, ব্যয়ের জন্য কিন্তু আমাদের প্রচুর মূলধনের প্রয়োজন। তাহলে এই গেল আমাদের কফি। তাহলে আমাদের দেখতে দেখতে কতগুলো অনুকূল পরিবেশ পড়ে এলাম, তুমি কি একবারও বুঝতে পারলে? আমরা কিন্তু প্রায় শেষের দিকেই চলে এসেছি। পুরো ধান হয়ে গেছে, গম হয়ে গেছে, ইক্ষু হয়ে গেছে, আমাদের কার্পাস হয়ে গেছে, চা হয়ে গেছে, এবং এখন কফি হয়ে গেল। মানে মেন ছটা আমরা করে নিয়েছি, আর বাকি রয়েছে মিলেট। এখনো কি লাইক করোনি? ভিডিওটা কি ভালো লাগছে না? এখনই যারা যারা দেখছো ভিডিওটা কেমন লাগছে জানাও, এবং লাইক করতে কিন্তু একেবারেই ভুলো না। বোঝা গেল? তুমি যেখানেই পড়ো না কেন, আমি বলেছি যে এই ক্লাস যদি তুমি একবার করো, সম্পূর্ণ কৃষিকাজ থেকে তুমি যে গোল্ডেন, এই চ্যাপ্টারটা গোল্ডেন চ্যাপ্টার, এই অংশটা ভারতের গোল্ডেন চ্যাপ্টার, তুমি জানো একটা প্রশ্ন থাকবেই, তাহলে একটা প্রশ্নের জন্য তুমি এই সময়টা দেখো, একদম সম্পূর্ণ হয়ে যাবে এবং পুরো 5-এর 5 নাম্বার পাবে। কিভাবে প্রশ্ন হয়, গোটা বই পড়ে কি হচ্ছে আমি কিছু বুঝতেই পারছি না, আরে ভাই এই তো এই ক্লাসটা রয়েছে, দেখো না একবার, পুরোটা তুমি বুঝে যাবে। বহুত দিন থেকে আমাকে প্রচুর স্টুডেন্ট বলে আসছে, ম্যাম এইটা করিয়ে দিন, এটা করিয়ে দিন, আপনি ভারতের অর্থনৈতিকটা পড়িয়ে দিন। তো তোমাদের তো যেটা তোমরা চাইছিলে সেটা তো করলাম। তো কেমন লাগছে তোমাদের কাছ থেকে আমি মেনলি জানতে চাই, তোমাদের কেমন লাগছে? এরপর জানি তোমরা বলবে ম্যাম নেক্সটটা দিন, নেক্সটটা দিন, এটা বলবে, একদম অবশ্যই বলবে, কিন্তু তার সাথে সাথে আমাকে এটাও জানাও যে এই ক্লাসটা তোমাদের কেমন লাগছে, নয়তো আমি নেক্সটটা দেবো কিভাবে। বুঝতে পারলে? তাহলে এটাও জানাতে কিন্তু একেবারে কেউ ভুলো না। ওকে, চলো নেক্সট আমাদের যেটা রয়েছে মিলেট। এটা আমার থেকে বেশি প্রশ্ন এখান থেকে আসে না, যে জিনিসটা আসে শুধু সেটুকুই পড়াবো তোমাদেরকে। দেখো, ভারতে যদি আমি তাকাই, জোয়ার, বাজরা, রাগি, এই ফসলগুলোকে আমরা একসাথে মিলেট বলি। এই প্রশ্নটা আসেই আসে পরীক্ষায়। এবং জোয়ার হচ্ছে ভারতের প্রধান মিলেট, আর ধান গমের পর তৃতীয় প্রধান খাদ্যশস্য। ওকে, তাহলে জোয়ার হচ্ছে ধান, এবং গম হচ্ছে ধান প্রথম, গম দ্বিতীয়, এবং তৃতীয় যদি খাদ্যশস্য হয় সেটা হচ্ছে আমাদের জোয়ার। ওকে, তাহলে জোয়ার, এই হচ্ছে বাজরা এবং রাগি, এই তিনটেকে মিলিয়ে আমরা মিলেট বলি। ওকে, নেক্সট দেখো, হেক্টর প্রতি জোয়ার উৎপাদনে ভারতে প্রথম হচ্ছে অন্ধ্রপ্রদেশ, এবং বাজরা এবং রাগি উৎপাদনে হচ্ছে তামিলনাড়ু। খুব ইম্পর্টেন্ট জায়গা। আচ্ছা, নেক্সট রয়েছে কি, জোয়ার শব্দটা তামিলনাড়ুতে চোলাম নামে পরিচিত, দেখতে হবে। বাজারা শব্দটি দক্ষিণ ভারতে কুম্বু নামে পরিচিত। আচ্ছা, নেক্সট রয়েছে রাগি শব্দটি মাড়ুয়া নামে কিন্তু পরিচিত। তাহলে এই তথ্যগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে, এখান থেকে শর্ট প্রশ্ন দেয়। ঠিক আছে, প্রথম প্রশ্ন তো এটা থাকেই থাকে মিলেট। ঠিক আছে, আর এই জায়গাগুলো থেকে শর্ট প্রশ্ন হয়। যারা ব্যাচে রয়েছে তোমাদেরকে পুরো শুধু মিলেট কেন, একদম ধান গম প্রত্যেকটা আমি শর্ট কোশ্চেন ঠিক এইভাবে পড়িয়েছি, এইভাবে পড়িয়েছি। আর যারা এখন এই ভিডিওটা দেখছো তোমাদেরকে বলবো তুমি এইভাবে প্রত্যেকটা বই দেখে নোট ডাউন করে নাও খাতায়, তাহলে তোমার এক ঝটকায় তুমি যখন ফাইনাল পরীক্ষা দিতে যাবে তোমাকে বইটা বারবার পড়তে হবে না, তোমার খাতাটা তুমি যখন দেখবে তুমি সুন্দর করে নেবে। আর যদি তুমি চাও ব্যাচে জয়েন করে পুরো ক্লাসগুলো ভালো করে ডিটেলস করতে, তো তোমাকে ওয়েলকাম, তুমি অবশ্যই আমাদের অ্যাপ থেকে আমাদের কোর্সটা পারচেস করে নাও। একদম সুন্দর করে আমি ক্লাসে এগুলো বুঝিয়ে দিয়েছি, এই রকম করে প্রত্যেকটা জিনিস। এখান থেকে প্রচুর শর্ট কোশ্চেন হয়, প্রচুর শর্ট কোশ্চেন হয়, মানে আমি যদি এখন এগুলো করাতে যাই আমার অনেক ক্লাস লেন্দি হয়ে যাবে। তো আমি চাই পুরো ওয়ান শট ক্লাস করাতে, তো যার জন্য এত ডিটেলস পড়ানো তো যায় না। তোমাকে ডিটেলস ক্লাস করতে গেলে কিন্তু ওই কোর্সটা কিন্তু পারচেস করে দেবে। যদি কেউ যদি মনে করছো যে হ্যাঁ গুগলের কোর্সটা আমি পারচেস করে দেবো, সমস্ত নোট বা যেগুলো শর্ট কোশ্চেন রয়েছে এগুলো আমি ভালো করে পুরো 100% প্রিপারেশান নেবো, তাহলে আমি বলবো অবশ্যই ব্যাচটা পারচেস করো। যদি তুমি না চাও, কোনো দরকার নেই, তোমার বই রয়েছে, তুমি বইটা দেখে ভালো করে পড়ো, তাহলেই হবে। তুমি নিজে থেকেও এগুলো করো, তাহলেও হবে। ওকে, নেক্সট চলো। নেক্সট আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় কৃষির কিছু সমস্যা রয়েছে এবং তার সমাধানেরও ব্যবস্থা করতে হবে। ভারতে কৃষির কিছু সমস্যা রয়েছে, কি কি? যেমন উৎপাদন কম, মানে বিভিন্ন অনুন্নত যন্ত্রপাতি বা নিম্নমানের যদি বীজ বা সার প্রয়োগ, এর ফলে কিন্তু কৃষি উৎপাদন কমে যাচ্ছে। আচ্ছা, জমি জোত ছোট, মানে এই বংশ পরম্পরায় যে ক্ষুদ্রাকার জমি হয়ে যাচ্ছে বারংবার, এর ফলে কি হচ্ছে, ছোট খণ্ডিত হয়ে যাওয়ার ফলে উৎপাদিত ফসলের পরিমাণ কমে যাচ্ছে। মানে যেটা আগে এত বড় জমিতে চাষ হতো সেটা তখন ভাগ হতে হতে এইটুকখানিক করে হয়ে গেছে। এবার তখন কি হচ্ছে, মানে ধরো ছোট ছোট জায়গা পেচ্ছে, কেউ চাষ করছে কেউ করছে না, এর ফলে উৎপাদিত কমে যাচ্ছে। নেক্সট কি বলছে, পশু এবং পেশির শক্তির ব্যবহার, মানে ভারতীয় কৃষিতে পশু শক্তি মানব শক্তির ব্যবহার বেশি, যেমন গরুর লাঙল এগুলো কিন্তু আমরা বেশি
ব্যবহার করি। আচ্ছা, পুরাতন কৃষি পদ্ধতি মানে অধিকাংশ জায়গায় রয়েছে এখনো যারা পুরাতন কৃষিকাজ মাধ্যমে করা হয়, মানে আধুনিকীকরণের যে কোনো যে উন্নত হয়ে গেছে, এখন আধুনিক যন্ত্রপাতি বেরিয়ে গেছে, আমাদের এই সমস্ত লালন করার জন্য গরুর দরকার নেই, আমাদের ট্রাক্টর আছে, তো সেগুলো কেউ ব্যবহার করে না। তো যার ফলে কি হচ্ছে, আধুনিকরণের একটা অভাব লক্ষ্য করা যায়, এগুলো একটা সমস্যা। এই যে যান্ত্রিকরণের অভাব, এই যে কৃষিকাজের ট্রাক্টর, তারপরে হারভেস্টার, এই যে এগুলো উন্নত যন্ত্রপাতি, তো এগুলো ব্যবহার করছে না, এর ফলে ব্যবহার খুবই কম, তার ফলে এটা একটা সমস্যা। নেক্সট কি, মৌসুমি বায়ুর উপর নির্ভরতা, মানে ভারতের খারিফ শস্য যেটা, অধিকাংশ শস্যই চাষ হয় কিন্তু আমাদের বর্ষাকালে, তো সেই হিসেবে কি হয়, মৌসুমি বায়ু এখন যখন তখন প্রবেশ করে, সেটা তোমরাও জানো। তো সেক্ষেত্রে কি হয়, আমাদের কিন্তু এই মৌসুমি বায়ুর উপর নির্ভর হওয়ার ফলে এই বর্ষাকাল, বছরে একবার খারিফ চাষ হয়, কিন্তু এই মৌসুমি বায়ু অত্যন্ত খামখেয়ালিপনায় বা অনিশ্চিত হয়, অতিরিক্ত বৃষ্টি বা অনাবৃষ্টিতে এই উৎপাদন কিন্তু ব্যাহত হয়। মানে যখন হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে ক্ষতি, আর অনাবৃষ্টি মানে একেবারেই হচ্ছে না, যে সময় খারিফ শস্য হওয়ার কথা সে সময় হচ্ছে না, কিছুটা 1 মাস পরে হচ্ছে বা 1.5 মাস পরে হচ্ছে, এর ফলে কিন্তু ফসল উৎপাদন কম হচ্ছে, সেটা ক্ষতি। নেক্সট, পরিকাঠামো এবং মূলধনের অভাব। উন্নত পরিকাঠামো, পর্যাপ্ত মূলধনের অভাব ভারতীয় কৃষির অন্যতম একটা প্রধান বৈশিষ্ট্য। তাহলে সমাধান কি রয়েছে দেখো, সমাধান কি, উচ্চ ফলনশীল বীজ, আমাদেরকে চেষ্টা করতে হবে দামি বীজ ব্যবহার করতে, দামি বীজ, উচ্চ ফলনশীল বীজের ব্যবহার বৃদ্ধির মাধ্যমে উৎপাদন হচ্ছে, এর উদ্দেশ্যে ভারতীয় কৃষি পরিষদ ICAR নিরলসভাবে কিন্তু কাজ করছে, মানে একদম সহজ সরল ভাবে যেটাকে বলে কাজ করছে। নেক্সট কি রয়েছে, পর্যাপ্ত জলসেচের ব্যবস্থা, বহুমুখী নদী পরিকল্পনার মাধ্যমে কিন্তু বৃহৎ, মাঝারি, ক্ষুদ্র জলসেচের ব্যবস্থা করা হচ্ছে। মানে এই যে মৌসুমী বায়ুর উপর ডিপেন্ডেন্ট হওয়ায় কি হয়েছে বলতো, দেরি করে কখনো পরে, এইগুলো তো বৃষ্টিপাতটা হচ্ছে, এর ফলে যেই টাইমে আমাদের জলসেচের দরকার, মানে জলের দরকার, সেই টাইমে বৃষ্টিটা হচ্ছে না, এর ফলে জলসেচ করতে হচ্ছে। তাহলে জলসেচটা হবে কোথা থেকে, তার জন্য বহুমুখী নদী পরিকল্পনা করতে হচ্ছে। ঠিক আছে। নেক্সট, কৃষিক্ষেত্রে আধুনিকরণ, কৃষি জমিতে আমাদের শ্রম এবং পশু শক্তির ব্যবহারকে কমিয়ে আমরা চেষ্টা করছি খুব দ্রুত ট্রাক্টর, হারভেস্টার, এই পাওয়ার টিলার, এই আধুনিক যন্ত্রপাতি আনাতে, যাতে করে আমাদের কৃষির ফলন দ্রুত বৃদ্ধি হয়, কৃষি ব্যবস্থাটাও দ্রুত হয়, এইটা আমাদেরকে চেষ্টা করতে হবে। নেক্সট কি রয়েছে, কৃষকদের কৃষি ঋণের ব্যবস্থা, কৃষকরা যে চাষ করছে তাদের ধরো কোনো একটা সিজনে ক্ষতি হলো, প্রচুর বৃষ্টিতে তাদের ক্ষতি হলো, তাহলে তারা একটা লস খেয়ে গেল, সেখান থেকে তারা সেটা যে ভেবেছিল যে এই চাষটা করলে আমি এই টাকা পাবো এবং পরের সিজনে এই চাষটা করব, তাহলে ওইটা যদি ক্ষতি হয়ে যায় তখন তারা সেই চাষটা করতে পারছে না। তার জন্য ওদেরকে সরকার থেকে এই যে নাবার্ড কি করেছে, একটা কৃষি লোনের ব্যবস্থা করেছে, যাতে কৃষকরা সুদে ঋণে ব্যবস্থা করতে পারে, যা দরিদ্র কৃষকদের জন্য কিন্তু অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ একটা জিনিস। আচ্ছা, কৃষি বিমার প্রবর্তক, এই যে ঝড়, বন্যা, বৃষ্টি, এগুলোর ফলে কি হচ্ছে, প্রাকৃতিক বিপর্যয়ে বিভিন্ন ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য এই কৃষি বিমা, এটা কিন্তু ব্যবস্থা করা হয়েছে, এটা যাতে ক্ষতিপূরণ দিয়ে দেওয়া হয়। ওই যেটা বললাম যে বিভিন্ন অতিবৃষ্টি বা অনাবৃষ্টি বা খরা হলো, ফসল উৎপাদন হলো না, ক্ষতি হলো, চাষিরা মানে ক্ষতিগ্রস্ত হলো, এর জন্য সরকার কি করেছে, একটা কৃষি বিমা চালু করেছে, যাতে কৃষকদের ওই মানে ওই কষ্টটা তারা না পায়। ঠিক আছে, এটার জন্য। নেক্সট, চাষযোগ্য জমির পরিমাণ বৃদ্ধি, অনাবাদি বা পতিত জমিগুলো পুনরুদ্ধার করা হচ্ছে, মানে যেগুলো পড়ে রয়েছে বা যেগুলো চাষাবাদ হয় না, এই রকম কিছু জমি রয়েছে যেগুলোকে পুনরুদ্ধার করে কৃষিকাজ ব্যবহার করার জন্য সেটাকে উৎপাদনের পরিমাণ কিন্তু বৃদ্ধি করা হবে। তাহলে এই হচ্ছে তার সমাধান, তাহলে এই হচ্ছে তার সমস্যা এবং এই হচ্ছে তার সমাধান। খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, 5-এর প্রশ্ন এখান থেকে আসে। নেক্সট আমরা যেটা দেখবো, এই যে পাঞ্জাব আর হরিয়ানা রাজ্যে কেন এত কৃষি উন্নতি, কেন, কি কারণ, দেখো এখানে রয়েছে উর্বর পলিমাটি, নদীবাহিত উর্বর পলিমাটি হওয়ার জন্য পাঞ্জাব এবং হরিয়ানা কিন্তু কৃষি উপযোগী, অত্যন্ত কৃষি উপযোগী। নেক্সট কি রয়েছে, উন্নত জলসেচ ব্যবস্থা, যদি বৃষ্টিপাত না হয় এখানে জলসেচ ব্যবস্থা কিন্তু অধিক উন্নত। দেখো ভাকনাডাঙ্গার প্রকল্প, মানে বহুমুখী নদী পরিকল্পনার একটা রয়েছে, পশ্চিম যমুনা খাল, এইসবের মাধ্যমে কিন্তু সারা বছর একটা জলসেচের সুবিধা কিন্তু রয়েছে। নেক্সট কি রয়েছে, সবুজ বিপ্লবের প্রভাব, সবুজ বিপ্লবের ফলে কি হয়েছে, আমি বললাম বিভিন্ন সার, কীটনাশক, এই যে উন্নত বীজ, রাসায়নিক সার, কীটনাশক, আধুনিক প্রযুক্তি ব্যবহারে কিন্তু আমাদের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। নেক্সট কি, বহু ফসলি কৃষি, উর্বর মাটি, জলসেচ ব্যবস্থার কারণে কিন্তু একাধিক ফসল এখানে চাষ করা সম্ভব।
নেক্সট কী রয়েছে, যান্ত্রিক কৃষি, ট্রাক্টর, হারভেস্টার, পাওয়ার টিলার, এইগুলোর মাধ্যমে যান্ত্রিক কৃষির জন্য কিন্তু এই পাঞ্জাব হরিয়ানা রাজ্যে কিন্তু কৃষি অধিক উন্নত হয়েছে। তাহলে বলো, আমাদের পুরো কৃষিকাজ কমপ্লিট হয়ে গেল। কেমন লাগছে ক্লাসটা অবশ্যই জানিয়ে দাও কমেন্ট সেকশানে কমেন্ট করে যে হ্যাঁ ম্যাম ভালো লেগেছে। খারাপ লাগলে অবশ্যই জানিও, ভালো লাগলেও জানিও, তোমাদের যেটা মতামত অবশ্যই সেটা তোমরা জানিয়ে দিবে। তো চলো, কেমন লাগলো জানিয়ে দিতে একবারেই কিন্তু ভুলো না। আর যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বটনটা অল করে রেখে দাও। আর যারা এখনও লাইক করনি তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটা লাইক করে দাও, কারণ তোমরা যত লাইক করবে, যত ভালো লাগছে কি কি লাগছে তোমরা যেটা জানাবে আমাকে, তাহলে আমি কিন্তু একটু উৎসাহিত হই এবং ভিডিওগুলো আমার তাড়াতাড়ি দিতে সুবিধা হয়। কিন্তু যদি কেউ কমেন্ট না করে, কেউ লাইক না করে, দেখছে চলে যাচ্ছে, এতে কি হয়, টিচারের মোটিভেশনটা ঠিকঠাক থাকে না, বুঝতে পারছো? তার জন্য আমি বলবো অবশ্যই ভিডিওটা লাইক এবং কমেন্ট করতে একেবারেই ভুলো না। আর যারা মনে করছো যে আমি যখন ভিডিও মানে সাজেশনের ভিডিওটা দিয়েছিলাম, অনেকে আমাকে বলে ফোন করে জিজ্ঞাসা করছো ম্যাম ব্যাচের ভিডিওটা আমাকে আরেকবার দিন, আমি এই ব্যাচ সম্পর্কে জানতামই না। তো তাদের জন্যই আমি এটা বলবো শুধুমাত্র যে আমাদের এই যে অন্বেষণ ভূগোল ব্যাচ, এটা কিন্তু এখনও চলছে। যারা এখন যদি মনে করছো পারচেস করবে, করে নিতে পারো, একদম মাধ্যমিক পর্যন্তই তোমার থাকবে, কোনো প্রবলেম নেই। তার জন্য তোমাকে শুধুমাত্র এই 599 টাকা পেমেন্ট করতে হবে। 599 টাকা পেমেন্ট করলে তুমি এখন যদি ব্যাচে জয়েন করো একদম লাস্ট পর্যন্তই থাকবে, মাধ্যমিক পর্যন্তই থাকবে। এবং এখন জয়েন করলে যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো তুমি সমস্ত ক্লাস পেয়ে যাবে। যা নোটস আমি দিয়েছি ক্লাসে, প্রত্যেকটা চ্যাপ্টারের আলাদা আলাদা করে এমসিকিউ নোটস রয়েছে, আমাদের আলাদা আলাদা করে আমাদের 2 নম্বর 3 নম্বর 5 নম্বরের নোটস দেওয়া আছে। এর বাইরে কিচ্ছু আসবে না, ভূগোলে এর বাইরে কিচ্ছু আসবে না। প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যেমন আমি সাজেশনটা দিয়েছি, তো ওইখানে যা যা প্রশ্ন কেউ হয়তো পারছো না, আমার এইগুলো কিন্তু নোটসে কিন্তু সম্পূর্ণ রয়েছে। কেউ যদি বই থেকে পড়ে নাও খুব ভালো কথা, যার দরকার সে নেবে, ঠিক আছে? তো তাহলে আমাদের লাইভ ক্লাস এবং রেকর্ড ক্লাস এগুলো কিন্তু এখনও তুমি পেয়ে যাবে। আর যেগুলো হয়নি সেগুলো তুমি লাইভ ক্লাস তো করতেই পারবে, কোনো সমস্যা নেই যদি তুমি এখন নাও। আচ্ছা, ক্লাস নোটস এটা তো থাকছেই থাকছে, প্রতিটা অধ্যায়ের নোটস, হ্যাঁ এটাও তো থাকছে। ক্লাস নোটস মানে হচ্ছে যেটা আমি ক্লাসে মানে বোর্ডে যেটা আমি ওয়ার্ক করব, লিখবো, যেটা করব, সেই নোটসটা তুমি পেয়ে যাবে এবং তার সাথে সাথে আমাদের প্রত্যেকটা অধ্যায়ের নোটস পাবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, এখান থেকে কিন্তু পুরো ম্যাপ ম্যাপ পয়েন্টিংয়ের যে পিডিএফ এটাও কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দেবো। মানে ম্যাপের যা সাজেশন এটাও কিন্তু থাকবে। শুধু নোটস বললে শুধু নোটস নয়, ভারত থেকে কিন্তু তোমাদের ম্যাপ পয়েন্টিং আসে, 10 নাম্বার থাকে ম্যাপ পয়েন্টিং, পুরো ম্যাপ পয়েন্টিং আমি কিন্তু করাবো, ঠিক আছে? একদম পিডিএফও সেটা কিন্তু দেওয়া থাকবে। আচ্ছা, নেক্সট ডাউট ক্লিয়ার। ডাউট তো অবশ্যই তোমাদের যদি ডাউট থাকে তার জন্য ডাউট ক্লিয়ারিং সেশন। আচ্ছা, নেক্সট রয়েছে আমাদের মক টেস্ট। মক টেস্ট মানে এক্সাম, ওকে? এক্সাম তো আমাদের নেওয়া হয়, প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হয়ে গেলে আমাদের এক্সাম হয়। তাহলে এই হচ্ছে ভূগোল ব্যাচের, যারা জানতে চাইছিলে যে কিভাবে কি হয় না হয়, এখনও ফোন করে জানছো, ওই সাজেশনের ভিডিওতে দেখে বলেছো যে ম্যাম আমি ডিটেলস ক্লাসগুলো করতে চাই, তো তোমাদের জন্য আমি একবার পুরোটা বলে দিলাম। যে মনে করছো ব্যাচটা নেবে, দেরি করো না, তাড়াতাড়ি করে নিয়ে নাও। আর যে মনে করছো যে না আমার ব্যাচটার দরকার নেই, আমি অন্য জায়গায় পড়ি, তার জন্য কোনো সমস্যা নেই, তুমি পড়ো, সেখানেই পড়ো, তুমি ভালো করে পড়ো, যাতে ভূগোলে সহজেই 100 নাম্বার পাওয়া যায়, ঠিক আছে? এবার এই ব্যাচটা পারচেস করতে গেলে তোমাকে আমাদের এই নলেজ এ টু জেড এই অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। মানে আমাদের চ্যানেলের নামেই অ্যাপটা রয়েছে, প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়ে তোমার নাম মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে নেবে। তারপরে ক্লাস 10-এ টাইলসে ক্লিক করলে তুমি এইখানে এই ব্যাচটা দেখতে পাবে, ঠিক আছে? ভূগোল ব্যাচ, বাংলা ব্যাচ এবং আমাদের জীবনবিজ্ঞান ব্যাচ রয়েছে, প্রত্যেকটা আলাদা আলাদা সিঙ্গেল ব্যাচ। তোমার যেই ব্যাচটার প্রয়োজন সেই ব্যাচটা তুমি ওখান থেকে পারচেস করে নিতে হবে। যদি ব্যাচ রিলেটেড আরও কিছু জানার থাকে বা কোনো সমস্যা তুমি যদি পড়ো, তাহলে তুমি অবশ্যই 8900588615 এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করে দেবে যে ম্যাম আমি এটা বুঝতে পারছি না, কি স্যার এটা আমি জানি না, কি রয়েছে ব্যাচে, কি করানো হয়, যা কিছু তোমার মনে যা ডাউট তৈরি হচ্ছে ব্যাচ রিলেটেড, তুমি সেগুলো কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিতে পারো, কল করেও জেনে নিতে পারো, ওকে? তো চলো, আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে খুব শীঘ্রই তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো চলো, আজকের মতো সবাইকে টাটা। সবাই ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, ওকে? টাটা।